এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আব্দুল্লাহর মতো, ওখানে কি মব সন্ত্রাস করবে না সে? ওখানে তো বিএনপির দায়িত্ব হচ্ছে ওর প্রতিপক্ষ যে থাকে তাকে পাশ করানো, এবং সেই পাশ করবে। যে ধারণা দেওয়া হচ্ছে যে হাসান আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাবে, অসম্ভব, অসম্ভব। একটা পাগলা ঘোড়ার পাগলা ষাঁড় যদি আপনার সংসদে ঢুকায় দেন, এই সংসদে থাকবে? সংসদের যে যে কাজের জন্য সংসদ ফাংশন করতে পারবে? পারবে না। যে হাসনাত আব্দুল্লাহ তিনি জিতবেন না, তার এখনো জিতবেনও না, তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার অর্জন করে নাই। এরা হচ্ছে মব সন্ত্রাসী, এরা সব জায়গায় এরে নামাও, এরে উঠাও, এরে খাও, এরে ধরো, এগুলি করে। এখনো সব এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে। আপনি দেখেন, বলছে না যে অনেকেই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না যে তরুণদের ভিতরে অনেকেই জিতবে, অনেকে মন্ত্রী হবে। উনি জানলেন কি করে? উনি জানলেন কি করে? অন্য দলেরও তো তরুণরা আছেন। অন্য দলের কথা না, উনি যা বলছে এটা বোঝা যায়। আমরা তো ব্যাক করলাম, ইউনূসের মতো তো ব্যাক করলাম আমরা। উনি তো অনেক থিওরি দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশে তো একটা থিওরি বাস্তবায়ন হয়নি তার। তা সে আসার পরে আরো ফোকলা হয়ে গেছে, ফোকলা হয়ে গেছে। আপনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ না। আপনার গণভোট তিনি করতে পারতেন, হ্যাঁ বলতে পারতেন গণভোটের ভিতরে কি আছে। যদিও এই গণভোটের 4 দফার ভিতরে যে ঢুকায় দিছে, এটার ভিতরে একটা চালাকি আছে, যাতে আপনি না বুঝছে হ্যাঁ দেন, হ্যাঁ ভোট তো ক্যাম্পিং করতেছে। ওনার উচিত ছিল এটা বুঝানো, এটা জনগণকে বুঝাবে, তারপরে বলবে আপনি হ্যাঁ অথবা না ভোট দেন। উনি তো নিরপেক্ষ। উনি ধরেন আমি না ভোট দিলাম, কথার কথা না ভোট দিতে, আমিও ট্যাক্স দিই, তুষার ভাইও ট্যাক্স দেয়, আপনিও ট্যাক্স দেন, আপনার বাবা দেয়, দেয় তো। তো আমার হ্যাঁ আলারও ট্যাক্স নিচ্ছে, না আলারও ট্যাক্স নিচ্ছে উনি। হ্যাঁ, ওরা এই সরকার খরচ করতেছে না, ট্যাক্সের পয়সা খরচ করতেছে না, তো উনি একটা পক্ষ নেবে কেন? উনি পক্ষ যদি ন্যায়তেই হয়, উনি এনসিপি জয়েন করুক, আসে এনসিপি তৈরি করছে উনি, এনসিপি জয়েন করুক। হয়তো সুপ্রিম কোর্টে পাশ করে গেছে, বলছে যে নেক্সট ইয়ার থেকে কার্যকরী হবে তত্ত্বাবধায়ক সরকার, ওটাকে হিয়ারিং দেওয়ার এই বছরেই নিয়ে আসুক। উনি তো ফেল করছে, তো যদি 106 অনুচ্ছেদে যদি রেফারেন্স আনতে পারে, এখানে যায় সুপ্রিম কোর্টে আপিল করুক যে আমরা নির্বাচন করতে পারতেছি না, নিরপেক্ষতা রক্ষা করতে পারতেছি না, আপনি 1 বছর আগে রায় দিচ্ছে, এটা রিভিশনে দিয়ে যে এটাকে এবারেই তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করে দেন। উনি তো ইলেকশন পারতেছে না, নিরপেক্ষতা রক্ষা করে কিচ্ছু ঠিক করতে পারতেছে না। কারণ ধরেন আমি তুষার ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করছি, আমি এখানে অ্যাড করছি এই জন্যেই, সংবিধানের অর্থাৎ এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো আপনার এই সংবিধান জীবিত আছে। এই সময়ে এই সংবিধানে হানা ভোট নাই, গণভোট নাই, কিন্তু আপনি গণভোটটা করতেছেন কেন? অবৈধ। তারপরে প্রেসিডেন্টের আদেশ, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা কেউ আদেশ দিতে পারে না এই সংবিধান জীবিত থাকতে। সংবিধান জীবিত, এটা সাংবিধানিক সরকার। এই আদেশের মাধ্যমে 84টা সংস্কার 4 দফার ভিতরে এনে হানা ভোটের দিকে দিছে, তার এই আদেশ অবৈধ। তো ধরেন আপনি যতই গণভোটে পাশ করেন, আপনার সংবিধান সংসদে গিয়ে তো এটা পাশ হবে। আপনার সংবিধানে বলতেছেন 167 দিন পরে স্বয়ংক্রিয়ভাবে এটা পাশ হবে। কে পাশ করবে? কে পাশ করবে? আলো বাতাস পাশ করে দিবে? এখন ধরেন সরকার ঝাঁপিয়ে পড়েছে হ্যাঁ ভোটকে পাশ করানোর জন্য। ওনাদের কাছে কে ধারণা দিল যে এটা পাশ করবে না, পাশ হবে না? তার মানে ওনাদের কাছে মেসেজ আছে পাশ করবে না। এখন ধরেন সরকারি বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি হয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে সরকারি কর্মকর্তা সব অফিসে, স্বায়ত্তশাসিত বলেন প্রাইভেট বলেন, সব অফিস থেকে এটা ক্যাম্পিং করানো হচ্ছে টাকা পয়সা দিয়ে। আপনি বলেন তো, ডিসি, এসপি, ইউএনও এরা কি সরকারি অফিসের না? এখন ধরেন হাভোট যখন ব্যালটটা যাবে, এরা কি করবে? হাভোট পাশ করায় দিতে হবে না? এরা তো সরকারি কর্মকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকার যখন নেমেছে হ্যাঁ ভোটের জন্যে, হ্যাঁ, তো তাহলে তো ডিসি, এসপি তারা তো ইলেকশন রিটার্নিং অফিসার, এসপি পুলিশ তো সেন্টার পাহারা দিবে, ইউএনও পাহারা দিবে, তাহলে এটা কি হবে বলেন?
আপনার সরকার যে নামলো, সরকারি এই অফিসারগুলো কি করবে? হ্যাঁ ভোট তাহলে কারচুপি করবে, কারচুপি করে যদি পাশ করে প্রশ্ন তো থাকবে। নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এমনিতে তো আপনার নির্বাচনে আপনি দেখেন ওই যে হাসনাত সাহেব, তিনি নাকি একা প্রার্থী, তার কোর্টে শুনানি হচ্ছে না। যে লোকের প্রার্থীতা বাতিল করেছে সে আপনার ব্যাংক ডিফল্টার ছিল, হ্যাঁ, সে পয়সাপাতি সব দিয়ে দিছে, সে ডিফল্টার নেই। তার ওয়াইফ আছে, ওয়াইফকেও ইলেকশন করতে দিবে না। বলেন ওখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাই? আজিজের কাছে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার। হ্যাঁ, এই যে পাবলিকলি এত বড় একজন নেতার, একটি দলের একজন নেতার শুভেচ্ছা জড়িত যে ব্যানার, সেটি ছিঁড়ে ফেলা হলো, এটিকে আপনি কিভাবে দেখছেন? আর তিনি তো এই কাজটি ক্যামেরার আড়ালেও করতে পারতেন, তিনি ক্যামেরার সামনে কেন করলেন? কি বুঝাতে চাইলেন? আপনার কি মনে হয়? দেখেন, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শিবির ডেকেছে, জিতেছে। শিবির কিন্তু আগে ছিল না, ছাত্রলীগ ছিল, হেলমেট বাহিনী ছিল, হঠাৎ করে জিতেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনার খেয়াল করে দেখেন, প্রক্টোরিয়াল বডি, প্রশাসন, সব কিছুর নিয়ন্ত্রণ তারা নিয়ে ফেলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারির কথা বললেন, সেই সেক্রেটারি রেজিগনেশন লেটার লিখে বলতেছে, শিক্ষককে ডেকে বলছে আপনি রিজাইন করেন, হ্যাঁ, আমরা আপনার কষ্ট লাঘব করে রাখছি, এটাও করতেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণটা এখন রাকসু নিয়ে নিছে। তো সুতরাং এটা তো চলতে পারে না একটা দেশে। ধরেন তারেক রহমানের কথা ভিন্ন, তিনি বিলেতে থাকছেন বহুদিন, বিলেতি বাংলাদেশি ওনাকে বলি, ওনার বিরুদ্ধে কার্টুন একটা ফেসবুকে উনি শেয়ার করেছেন আরও, হ্যাঁ, উনি এটাতে মাইন্ড করে নাই। এই যে এটা হচ্ছে আমাদের কালচার। একটা বড় দলের বড় নেতা, চেয়ারম্যান, তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, বলেন তো দেখি, তার ব্যানারে এভাবে ছিঁড়ে ফেলে, তাকে আইনের আশ্রয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে? তাকে তো গ্রেপ্তার করা উচিত। কারণ একটা ব্যানার যদি থাকে, এটা তো একটা নির্বাচনের সাথে সম্পর্কিত, বা ওই নেতাকে হয়তো কেউ অভিনন্দন জানায় বা কোনো কারণে লিখছে, এটা একটা দুষ্কৃতিকারী না? তাকে করছে এ পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ধরে তাকে দৌড়ায় পালাতেছে, চিৎকার করে তাকে ধরে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে ইনজুর করেছে, কোনো গ্রেপ্তার হয়েছে শুনছেন? গ্রেপ্তার হয় নাই। এটাই হলো মব সন্ত্রাস। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটির বিচার হওয়া উচিত ছিল, কিন্তু বিচার হয়নি? বিচার হয় নাই, হবেও না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। শিক্ষকই অপরাধ করলে প্রচলিত আইনে বিচার হবে, একজন নাগরিকের যেভাবে হতে পারে। ছাত্র তো শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। অবশ্যই। আপনার কাছে উৎসাহ দেওয়া হয়েছে, এবং সেই উৎসাহ দেওয়ার নামে কি এই গণভোট, যে ভোট দিলে পরে এগুলো পার্মানেন্ট হবে বাংলাদেশে? আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। এই যে এনসিপিতে তো অনেক জুলাই আন্দোলনের যারা চেতনায় বিশ্বাস করেন বা অভ্যুত্থানের চেতনা থেকে যারা এসেছেন, তারা সবাই মিলে জুলাই, যারা বিশ্বাস করেন সবাই মিলে এনসিপি গঠন করলেন। কিন্তু একটা সময় পর তারা সবাই এনসিপি থেকে বের হয়ে যাচ্ছেন, পদত্যাগ করছেন, তারা থাকতে পারছেন না। আপনার কাছে এর কারণ কি মনে হয়? এই যে তারা নতুন দল গঠন করছেন, আপনার কাছে কি মনে হয় যে তাদের ক্ষমতার লোভ, নাকি আসলে তারা দেশকে ভালোবাসেন এজন্য আলাদা দলে যাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই দেশের মানে চালিকার শক্তি হলো তরুণরা। এইভাবে আপনি এই যে 52 সাল থেকে সব আন্দোলনে জীবন দিল, নেতৃত্ব দিল ছাত্ররা, কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই, তারা কেউ সরকারে অংশগ্রহণ করে নাই। আপনার নেপালে দেখেন, শ্রীলঙ্কায় দেখেন, অভ্যুত্থান হয়ে গেছে, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। এখন আমাদের এই যে তুষার ভাই বলল যে অনেকগুলো সংস্কার করেছে, নারীরা এখন ভোটার বেশি, তাদের সংস্কার নাই। শিক্ষা, বিজ্ঞান শিক্ষা ছাড়া এখন পৃথিবীতে কোনো দেশ আর দাঁড়িয়েই থাকতে পারবে না। আমি লিখেছি, বিরাট করে লিখেছি। সবচেয়ে খারাপ রিপোর্টটা হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন, সবচেয়ে খারাপ। শোনেন, এখন ধরেন এই শিক্ষা ব্যবস্থায় আমাদের ইংরেজি, বাংলা, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা মিলে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, এবং সবকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। এই 12 প্রকারের জাতি তৈরি করে, যার ফলে কোনো ন্যাশনাল ইস্যুতে আমরা একমত হতে পারি না। 1, 2 হচ্ছে এখন প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে। আমাদের দেশে 2টা গার্মেন্টস রোবটে চলে, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, শ্রমিক নাই। এই যে ফার্নিচার হাউস চলতেছে, এই যে রোবট সারা পৃথিবীতে, আপনার প্রযুক্তি, আপনার রোবট, আইওটি, ডেটা সায়েন্স, এইসবের প্রযুক্তি মানুষকে বেকার করে দিচ্ছে। আমাদের 1.5 কোটি লোক বিদেশে কাজ করে, প্রবাসী,
এই আগামী 10 বছর পরে তো কেউ নিবে না, কেউ তো নিবে না। প্রযুক্তি যদি আপনি এই শিক্ষাকে যদি বিজ্ঞান শিক্ষার দিকে না নেন হবে না। হ্যাঁ, সব শিক্ষার দরকার আছে, রাখেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আবার আমার শ্বশুরবাড়ি জামালপুরে বর্ডারে, সেখানে মামলা হয়েছে, একই মামলা একই কেস, পরে 13 মাস পরে আবার মামলা করেছে যত এলাকার বড় বড় তাহলে ব্যবসায়ী, তাদেরকে পরিবর্তনটা ঢুকাইছে। আসলে কোথায় সেটি জানতে চাই। কোনো পরিবর্তন এখনো হয় নাই, সরকার ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। যেমন আপনি বললেন গুপ্ত রাজনীতি, আপনি বলেন তো গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্ত রাজনীতি কেন থাকবে বলেন, কেন থাকবে? এখন ধরেন এই যে আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করতে গেছে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি অবস্থান করতে গিয়ে শিবির ছাত্রলীগের পেটের ভিতরে বেরিয়ে আসছে। এখন জামাত বিএনপির সাথে তো জামাত বহু বছর ঘর করছে, এই বিএনপির ভিতরে জনশ্রুতি আসে 20% বিএনপির নেতা কর্মীদের গুপ্ত জামাত। জি, এই তাহলে- বিএনপি তো এক সময় তো জামাত এইভাবে যদি বিএনপি যদি মধ্যপন্থার দল ঠিক রাখতে চায় তাহলে তো এই বিএনপির থেকে তো স্ক্রিন আউট করতে হবে গুপ্ত জামাতকে, নাহলে বিএনপি টিকবে না ফাইনালি। তাহলে আপনি কি এক কথায় বলতে যাচ্ছেন যে এই যে মামলা বাণিজ্য আগে যা ছিল তা এখনো আছে, বিভিন্ন জায়গায় যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার আসলে হয়নি, বা এই কিছুই মামলা হয়নি। বাণিজ্য আগে যা ছিল এখনো তেমন এই রয়েছে, এক সরকার কথায় যদি স্টেপ বলি। করার ক্ষমতাও নাই, এটা বুঝেছে কিনা তাও বুঝি না। জি, ধন্যবাদ। কারণ সরকার আগে রাষ্ট্র যেভাবে চলছে এখনো সেই পথেই চলছে।